সেনা প্রধানকে নিয়ে হাসনাতের পোস্টের পরও ওয়াকারের পক্ষ নিয়েছেন যে কজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের মধ্যে ওপরের সারিতে থাকবেন সাংবাদিক জুলকারনাইন শাহের। ফেসবুকে প্রতি মুহূর্তে একের পর এক পোস্ট করে তিনি সেনাপ্রধানকে সাধু প্রমাণের চেষ্টা করছেন। এতই পোস্ট করছেন যে নিজে তো ঘুমাচ্ছেনই না, মানুষকেও ঘুমাতে দিচ্ছেন না। অথচ মাস কয়েক আগেও এই মানুষটি সেনাপ্রধানের বিপক্ষে বিশাল রচনা লিখেছিলেন। তাতে জানিয়েছিলেন ওয়াকার কেন হাসিনার বিচার চান না, কেন তিনি সেনাবাহিনী সহ অন্যান্য সেক্টর থেকে আওয়ামী লোকদের সরাতে চান না। এছাড়া আরও কি লিখেছিলেন, বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। 12 নভেম্বর জুলকারনাইন শাহের বেশ কিছুদিন অনুসন্ধান করার পর বর্তমান সেনাপ্রধানের গোষ্ঠী উদ্ধার করে একটি পোস্ট দেন। পোস্টের শিরোনাম নৈতিকতা এবং সশস্ত্র বাহিনী সংস্কার ও আমার ওয়াকার বিভ্রাট। তাতে তিনি অনেক কিছুই বিস্তারিতভাবে লিখেছেন। সেখান থেকে কিছু সারমর্ম জেনে নেওয়া যাক। 1. কয়েক ডজন সামরিক কর্মকর্তার সাথে ঘণ্টার পর ঘণ্টা পর্যালোচনা শেষে পরিষ্কার ধারণা পাওয়া গেছে যে জেনারেল ওয়াকার নিজে কোনোভাবেই চান না খুনি হাসিনার সুবিধাবাদী লোকজন সেনাবাহিনী থেকে বেরিয়ে যাক, কারণ তিনি নিজেই হাসিনার সবচেয়ে বড় সুবিধাভোগী। যদি তিনি অন্য হাসিনাপন্থী অফিসারদের বাহিনী থেকে সরিয়ে দেন, তাহলে তার নিজস্ব অপকর্মগুলো ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2. জেনারেল ওয়াকার ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন তার হাসুয়াপা অল্প দিনের মধ্যেই আবার ক্ষমতায় ফিরবেন। এই চিন্তা থেকেই আওয়ামীপন্থী খুনি অফিসারদের চাকরির মেয়াদ বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করছেন। 3. একজন ব্যক্তিকে চেনার অন্যতম উপায় তার চারপাশের মানুষদের আচরণ দেখে বিচার করা। জেনারেল ওয়াকারের চারপাশে সবাই স্বীকৃত আওয়ামী সুবিধাভোগী। 4. গত 15 বছর ধরে এই বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো কোনো সেনা সদস্যের সামান্য আওয়ামী বিরোধী মনোভাব পেলেই সেটির ওপর ভিত্তি করে উক্ত সেনা সদস্যকে যে কোনোভাবে নির্মূল করার সকল বন্দোবস্ত করত। কিন্তু বর্তমান সেনাপ্রধান নিজেই বুঝিয়ে দিয়েছেন আওয়ামী সুবিধাভোগী জ্যেষ্ঠ অফিসারদের বিরুদ্ধে কিছু করা যাবে না। উদাহরণ হিসেবে বিগত বছরগুলোতে যে সকল অফিসার লাঞ্ছিত ও বঞ্চিত হয়েছেন তাদের জন্য কোনো প্রকার সুবিচারের প্রক্রিয়া শুরু না করা। এছাড়াও 5 আগস্ট পর্যন্ত যে সকল জ্যেষ্ঠ কর্মকর্তা ছাত্র জনতা হত্যার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে পুরস্কৃত করার প্রবণতা। 5. ওয়াকার সাহেব চান 5 আগস্টের বিপ্লবের উদ্দীপনাটা একটু কমে যাক। তারপর আওয়ামীপন্থী জ্যেষ্ঠ অফিসারদের নিয়ে বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করে হাসুয়াপাকে আবার ক্ষমতায় ফিরে আনার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। 6. এই সময় তিনি ডিজিএফআই এর পেইড এজেন্ট হারপিক ওরফে নিজু মজুমদারকে দিয়ে একটি ভাইব সৃষ্টি করেছেন যে ওয়াকার সাহেব চাইলে জরুরি অবস্থা জারি করে ক্ষমতা দখল করতে পারেন। 7. 26 জুন 2024 তারিখে অফিসার্স অ্যাড্রেসে ওয়াকার সাহেব যেভাবে একটানা 9 মিনিট ধরে খুনি হাসিনার প্রশংসা করেছেন তা থেকে বোঝা যায় এই সেনাপ্রধান থেকে সেনাবাহিনীর সংস্কার আশা করা শুধুই বোকামির নামান্তর। 8. জেনারেল ওয়াকার, আপনি চিন্তা করেন আপনি যে সকল অফিসারদের সামনে এতদিন হাসুয়াপা এবং আওয়ামী সরকারের এত গুণগান করেছেন তাদের সামনে বর্তমানে কোনো নৈতিক অবস্থান থেকে আপনি হাসুয়াপার সন্ত্রাসীদের সমূলে উপড়ে ফেলতে আদেশ দিবেন? 9. আপনারা যারা সত্যিকার অর্থে এই প্রিয় সশস্ত্র বাহিনীকে জনসাধারণের শেষ ভরসা হিসাবে দেখতে চান তারা গাছের অধিকাংশ আওয়ামী পচা ও নষ্টপাতা পরিষ্কার করার দাবি না তুলে গাছটি পরিবর্তনের আওয়াজ তুলুন। সব মিলিয়ে দেশবাসী এখন ওয়াকারের বিপক্ষে লাগলেও জুলকারনাইন গত নভেম্বরেই দেশবাসীকে সতর্ক করেছিলেন। অথচ এখন সে সব ভুলে গেছে, সব ভুলে গিয়ে সেনাপ্রধানের পক্ষ নিয়েছে। তাই তো স্বাভাবিকভাবেই তিনি রাতারাতি দেশপ্রেমিক থেকে দেশের শত্রুতে পরিণত হয়েছে। কেউ কেউ তাকে সাংবাদিক হিসেবেও মেনে নিচ্ছেন না। অনেকে বলছেন শাহের কোনো সাংবাদিক না, অ্যাকচুয়ালি তিনি আল জাজিরার আই ইউনিটের একটা সোর্স জাস্ট। পুলিশের যেরকম তথ্য বের করার জন্য টোকাই সিরিয়াল কিলারদের সোর্স থাকে, শাহের ঠিক তেমনই। ওকে অযথা সাংবাদিক বলবেন না। অনেকেই তার পারিবারিক তথ্য খুঁজে বের করছেন। ফেসবুকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সহ মুখপাত্র ফারদিন হাসান চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন। তিনি বলেছেন জুলকারনাইন শাহের বাবার বিয়ে ছিল 2টা। প্রথম ঘরের সন্তান হিসেবে শাহের সবসময় কিছুটা অবহেলিত ছিল। তাছাড়া শুনেছি শাহেরকে নাকি তার বাবা ত্যায্য পর্যন্ত করে একসময়। পরবর্তীতে তার বাবার আরেক ঘরের বউ ডিওএইচএসে পাওয়া প্লটে বানানো ফ্ল্যাটের ভাগ না দিলে শাহের যায় সাবেক জেনারেল আজিজের দ্বারে। আজিজের হস্তক্ষেপে 2 ঘরের লোকজন সমঝোতায় আসলে শাহের থাকার জন্য মাথার ওপর ছাদ পায়। এই ঘটনার পর থেকে বাবাহারা শাহের দায়িত্ব নেয় আজিজ।
শায়ের নিজেও অনেকদিন পর বাবা খুঁজে পায়। বিদেশ সফর থেকে শুরু করে সবকিছুতে শায়েরকে নিয়ে যেত সে, তাকে আগলে রাখতে শুরু করে একেবারে সন্তানের মতন। ফারদিন আরও লিখেছেন, অথচ শায়ের আবারও নিজের নতুন বাবাকে হারায় সে বাবাকে ঐতিহাসিক এক কর দিয়ে। সে করটার নাম ছিল প্রাইম মিনিস্টার্স মেন। এই নিমক হারামিতে অবশ্য আমরা কিছুটা উপকৃত হই, কিন্তু শায়ের সে আবার ফাদারলেস হয়ে যায়। নিজের প্রথম ও আদি বাবার বেলায় শায়ের নিজের বাবাকে এতটাই ভালোবাসত যে চাঁদাবাজি করতে গেলেও বাপের ইউনিফর্ম পরে যাইত। লোকটা স্যাডলি বেশি দিন বাঁচে নাই, আর এরপরে যারে বাবা বানাইল তার ইউনিফর্মটাও বেশি দিন রাখতে দেয় নাই। ফারদিন তার পোস্টে লিখেছেন, শায়েরের এইবার নতুন আরেকটা বাবা হয়েছে। আমি নাম বলবো না, কিন্তু আপনারা সবাই জানেন কম বেশি যে আমি কার কথা বলতেছি। এ লোকটার জন্য আমার মায়া হয়। আগের 2 লোকের পরিণতি এই লোকটারও হয় কিনা কে জানে। শায়েরের বাবার রেকর্ড তো বেশি একটা ভালো না, তাই 40 ইয়ার্স ইন সার্ভিসের বড় বন্ধুকে বলবো সাবধান। কপাল তোমাকে এমন একটা সন্তান দিয়ে গেছে যাকে তুমি পয়দাও করো নাই, কিন্তু সে আবার তোমার পয়দা করা বাচ্চা কাচ্চার জেনারেশনাল ট্রমায় না পরিণত হয়, যাতে সেদিক খেয়াল রাখো। আজিজের পোলা তো শায়ের ট্রমার পর মাঝ রাস্তায় গাড়ি টাড়ি উল্টায় পড়েছিল। বড় বন্ধু তাই এমন কাউকে সন্তান বানায়ও না যার বাবাদের সাথে রেকর্ড ভালো না। পরিশেষে ফারদিন হুমকি দিয়েই বলেন, আর ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট শায়ের, তুমি এত সৎ সাইজ না, সবারই এত শাসন করো না। তোমার ইতিহাস এলাকার মানুষ জানে, তাই এত ভং ধরার দরকার নেই যে তুমি খুব ভালো লোক। আর তাছাড়া খারাপ লোক হওয়াও সমস্যা না, খারাপ লোকও অনেক ভালো কাজ করে। কিন্তু এই মোরাল গেম আর মাইনাসের পাছায় কামড়াকামড়ি থামাও। দেশে এসপিআর আছে, তোমার আর্মির মাউথ পিস না হইলেও তো চলে। আগের মতন ইনভেস্টিগেটিভ জার্নালিজম করো, পারলে মানুষের আসলেই উপকার হবে। অন্যদিকে পিনাকি ভট্টাচার্য ওয়াকারকে নিয়ে সর্বশেষ বলেছেন, ওয়াকার সাহেব হাসিনার বোনজামাই। সে বোনজামাই কোটায় সেনাপ্রধান হয়েছে। সে সর্বশক্তি দিয়া হাসিনাকে রক্ষার চেষ্টা করছে শেষ মুহূর্ত পর্যন্ত, পারে নাই। তার কমান্ড ফেইলিয়র হয়েছে। এই কমান্ড ফেইলিয়র অবধারিত ছিল। সেনাবাহিনীকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করার জন্য যে শক্তির প্রয়োজন সেটা হচ্ছে কমান্ড, তা ভাঙ্গা পড়ছিল। কেননা অল্প কিছু ভেড়ার কমান্ড সংখ্যা গরিষ্ঠ বাঘ উপেক্ষা করেছিল। পিনাকি ফেসবুকে লিখেছেন, হাসিনার বানানো মিলিটারি লিডাররা তাকে রক্ষা করতে পারেনি। ভয়াবহ ব্যাপার হচ্ছে 24-এর বিপ্লবের পরে সেনাবাহিনীর সংখ্যা গরিষ্ঠ সদস্যরা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এবং বাহিনীর মতো সেনাবাহিনীতেও হাসিনার এবং ভারতের দালাল সমৃদ্ধ যে লিডারশিপ, সেই লিডারশিপের পরিবর্তন চেয়েছিল। কিন্তু সেই লিডারশিপ কমান্ড ফেইলিয়রের কারণে যে হাসিনাকে রক্ষা করতে পারেনি, সেটাকে বেসামরিক মানুষের কাছে বুঝতে না দিয়ে এইভাবে নিজেদের উপস্থাপন করেছে যে সেনাবাহিনীর জনগণের পক্ষ নিয়েছে বলে হাসিনা পালিয়ে গিয়েছে, যেটা শতভাগ মিথ্যা। কিন্তু সমস্যা হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে রেখে যাওয়া ভারতের দালাল মিলিটারি লিডারশিপ কিভাবে কমান্ড পুনরায় প্রতিষ্ঠা করবে তা তাদের জানা নেই। এ কারণে পুনরায় তারা ভারতের ফর্মুলার দ্বারস্থ হয়েছে। ভারত থেকে আবার একই ফর্মুলা দেওয়া হয়েছে। ওয়াকার সেই প্লেবুকে খেলতেছে। তবে বাংলাদেশের মানুষ, বিএনপি, আওয়ামী লীগ, ওয়াকার ইন্ডিয়া অক্ষ শক্তিকে ডরায় না বলেই হুঁশিয়ার করেছেন পিনাকি। দর্শক, আপনিও কি পিনাকির এমন বয়ানের সাথে একমত? কমেন্টে ইয়েস অথবা নো লিখে মতামত জানিয়ে দিন। মতামত জানাতে ভুলবেন না জুলকার 9কে নিয়েও। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।